23 পর্যন্ত হয়েছিল আমাদের, ঠিক আছে। এরপর হচ্ছে 24-এর থেকে দেখ, 24-এর যে এটা দেওয়া আছে সমবৃত্তীয় গতি। তো সমবৃত্তীয় গতি মানে সমান কৌণিক বেগে ঘুরবে বস্তু। সমবৃত্তীয় গতি পড়ানো হয়েছিল থিওরিতে। তো সমবৃত্তীয় গতি মানে ধর কোনো একটা বস্তু ওমেগা মানে একটা স্থির কৌণিক বেগে ঘুরছে, কৌণিক বেগটা স্থির। এবার ধর এটা একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু এই বৃত্তপথে আবর্তন করছে, ঠিক আছে, এই বৃত্তপথে আবর্তন করছে। তো এই বৃত্তপথে আবর্তন করার সময় কৌণিক বেগ সমান, এখানে কৌণিক বেগ, এখানের কৌণিক বেগ, এই জায়গায় প্রত্যেকটা পয়েন্টে কৌণিক বেগ সমান, তখন আমরা ওই গতিটাকে বলা হয় সমবৃত্তীয় গতি। তাহলে সমবৃত্তীয় গতিতে কৌণিক বেগটা ধ্রুবক থাকে। কৌণিক বেগকে ওমেগা দ্বারা লেখা হয়, ওমেগাটা ধ্রুবক থাকে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে। সমবৃত্তীয় গতি মানেই কৌণিক বেগ প্রত্যেকটা পয়েন্টে কৌণিক বেগ সমান, প্রত্যেকটা পয়েন্টে কৌণিক বেগ সমান। তাহলে ওমেগাটা ধ্রুবক, মানে ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ ধ্রুবক থাকে, চেঞ্জ হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ তো কৌণিক ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু কৌণিক বেগ। ভর ইন্টু কৌণিক বেগ। যে কোনো বস্তুর ভর কি চেঞ্জ হয় কারো? ভর তো চেঞ্জ হয় না, তাহলে ভরটা কি? ধ্রুবক, কনস্ট্যান্ট, ঠিক আছে। আবার কৌণিক বেগ একটু আগেই পড়লাম, কৌণিক বেগও ধ্রুবক। তাহলে এই কৌণিক বেগও ধ্রুবক, কৌণিক বেগটাও ধ্রুবক আর ভরটাও ধ্রুবক। তাহলে কৌণিক ভরবেগ কী হবে? অবশ্যই ধ্রুবক হবে। তাহলে কৌণিক ভরবেগও চেঞ্জ হয় না। নেক্সট 3 নম্বর অপশান হচ্ছে গতিশক্তি। গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ তো একটা সংখ্যা, কনস্ট্যান্ট। এম মানে হচ্ছে ভর হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। ভি এর মানটা অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে ভিটাও ধ্রুবক। আর এত সব বলারই দরকার নেই। গতিশক্তি কী রাশি? স্কেলার রাশি। তাহলে ভি এর দিকের উপর নির্ভর করবে না, মানের উপরে নির্ভর করবে, বেগের মানের উপর নির্ভর করে। তাহলে গতিশক্তিটাও কনস্ট্যান্ট, কেননা গতিশক্তি কার উপর নির্ভর করে? হাফ এম ভি স্কোয়ার। এম মানে ভরটা কনস্ট্যান্ট। বেগের মানটাও কনস্ট্যান্ট, একই বেগেই ঘুরছে। কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করিস, প্রত্যেকটা পয়েন্টে বেগের দিক কিন্তু আলাদা আলাদা। দেখ, এই পয়েন্টে দিক কোন দিকে বরাবর হয় বলেছিলাম আমরা? স্পর্শক বরাবর। এখানে হচ্ছে এইটা দিক। যদি বলা হয় এই পয়েন্টের দিক কোন দিকে, এই পয়েন্টের দিক মানে এই দিকে স্পর্শক বরাবর। আমরা যদি বলি এই পয়েন্টের দিক কোন দিকে, স্পর্শক বরাবর। এই পয়েন্টের দিক কোন দিক বরাবর, স্পর্শক বরাবর। তাহলে প্রত্যেকটা পয়েন্টে বেগের দিকটা, অভিমুখটা দেখ আলাদা আলাদা। তীর চিহ্নগুলো দেখ, প্রত্যেকটা পয়েন্টে অভিমুখ আলাদা আলাদা। তাহলে বেগ কিন্তু আলাদা, বেগ চেঞ্জ হয়, বেগ পরিবর্তনশীল। তো বেগ যদি পরিবর্তনশীল হয়, বেগ কেন পরিবর্তনশীল বললাম? বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের মানও আছে, দিকও আছে। তো আমরা ধরলাম একই স্পিডে ঘুরছে, ঠিক আছে, মানটাই কি, কিন্তু দিকটা তো আলাদা। এই জায়গায় দিক এইদিকে, এই জায়গায় দিক এইদিকে, এই জায়গায় দিক এইদিকে, এই জায়গায় এইদিকে, মানে দিকটা আলাদা। তাহলে বেগটা পরিবর্তনশীল। বেগ যদি পরিবর্তনশীল হয় তাহলে ত্বরণ অবশ্যই পরিবর্তনশীল। তাহলে এটার অপশান যেটা হবে সেটা ত্বরণ। 24-এর অ্যান্সার বেরোবে ডি। যদি না বুঝতে পারছিস রিপিট আরেকবার দেখি নে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে 25-এরটা। 25-এর অঙ্কটা কী বলা হয়েছে? 2 কেজি ভরের একটা বস্তু আছে, এমনভাবে বৃত্তপথে চলে যে অভিকেন্দ্র ত্বরণ সর্বদা স্পর্শক বরাবর ত্বরণের সমমান হয়, ঠিক আছে। তাহলে তার প্রাথমিক বেগের ভি নট হবে। যদি তার প্রাথমিক বেগের মান ভি নট হয়, তবে কতক্ষণে তা 2 ভি নট হবে। ধর কোনো বস্তু স্পর্শক বরাবর ঘুরছে, বৃত্তপথে ঘুরছে, কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করছে,
কোনো বস্তু এইটা কেন্দ্র আর এই বৃত্তপথে আবর্তন করছে। এইখানে দুটো ত্বরণ কাজ করে, একটা হচ্ছে এই বস্তুটার উপর দুটো ত্বরণ কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে। এই কেন্দ্রের দিকে ত্বরণটাকে আমরা বলেছিলাম অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ। এটাকে ত্বরণকে এ দ্বারা লেখা হয়, এ সি দ্বারা লিখলাম, এ সাফিক্স সি দ্বারা লিখলাম। এই অভিকেন্দ্র ত্বরণ কোন দিক বরাবর কাজ করে? কেন্দ্রের দিকে। লিখে দিবি এসি মানে অভিকেন্দ্র ত্বরণ। কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে। তাহলে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, আর একটা ত্বরণ কাজ করে এই যে স্পর্শক বরাবর, এইটার স্পর্শক বরাবর কিন্তু একটা ত্বরণ কাজ করে, সেটাকে স্পর্শকীয় ত্বরণ বলা হয়। তো স্পর্শকের ইংরেজি ট্যানজেন্সিয়াল, স্পর্শকের ইংরেজি ট্যানজেন্ট। তাহলে এ সাফিক্স দিয়ে টি দ্বারা লিখলাম আমরা, এ টি। তাহলে দুটো ত্বরণ কাজ করছে, একটা হচ্ছে এসি যেটা কেন্দ্রের দিকে, আর একটা হচ্ছে এটি স্পর্শকীয় ত্বরণ। এটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন। এবার শুন, অভিকেন্দ্র ত্বরণের মান আমরা পড়েছি, অভিকেন্দ্র ত্বরণ এ সি সমান হয় ভি স্কোয়ার বাই আর। এটা কোথার থেকে এলে যদি কারো মনে হচ্ছে কোথার থেকে আসছে, তো একবার মনে করে দেখ, অভিকেন্দ্র বল সমান কি আমি দেখাই দিচ্ছি এখানে একবার। অভিকেন্দ্র বল সমান কি এই জায়গাতে দেখা দিচ্ছি, অভিকেন্দ্র বল এফ সমান কি হয়? এম ভি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্র বলের মান হয় এম ভি স্কোয়ার বাই আর। এটা তো পড়েছিস, এই চ্যাপ্টারটা যদি থিওরি পড়াইছে এটা অবশ্যই পড়াইছে। অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। এফ সমান কি হয়? এফ সমান এম ভি স্কোয়ার বাই আর যেমন ছিল রাখলাম, এম কাটা গেল, তাহলে এ সমান কত হলো? ভি স্কোয়ার বাই আর। এটাই তো লিখলাম এখানে, এ সমান ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এইবারে আরেকটা ত্বরণ আছে, সেটার নাম হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ মানে এ সাফিক্স দিয়ে টি সমান। স্পর্শকীয় ত্বরণ হয়, আগে বল ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, মানে বেগ বাই সময় হয়, তাই তো। ত্বরণ মানে কি? আগে স্পর্শকীয় ত্বরণ পরে আগে ত্বরণ ভাব। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হার বাই সময়, মানে বেগ বাই সময়। আর বেগকে আমরা কি দ্বারা লিখি? ভি দ্বারা, ভি বাই সময় টি দ্বারা, ভি বাই টি। এইবারে যদি আমরা ক্ষুদ্র সময়ের জন্য ব্যবহার করি, ক্ষুদ্র সময়, তাহলে তখন আমরা এখানে ভি এর জায়গায় লিখি ডিভি, আর এখানে ডিটি, ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তন, ডিভি ডিটি। তো এই জায়গাতে বলা আছে যে অভিকেন্দ্র ত্বরণ, মানে কোশ্চেনে বলা আছে যে অভিকেন্দ্র ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণ সমান। অভিকেন্দ্র ত্বরণের মান কত হয়? ভি স্কোয়ার বাই আর। এটা অঙ্কে বলা আছে, অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, দুটোই ভি ধরে লিখলাম, ভি স্কোয়ার বাই আর। আর স্পর্শকীয় ত্বরণের মান কত আসছিল? ডিভি ডিটি, ঠিক আছে। তো এটা কোশ্চেনে বলা আছে যে অভিকেন্দ্র ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণ সমান, অভিকেন্দ্র ত্বরণ স্পর্শকীয় ত্বরণ সমান। অভিকেন্দ্র ত্বরণের মান কত? এই যে ভি স্কোয়ার বাই আর লিখলাম, সমান স্পর্শকীয় ত্বরণের মান কত? ডিভি ডিটি লিখলাম। এই দুটো সমান বলা আছে, ঠিক আছে। এরপর কি করতে হবে? ডিটিটাকে আমরা এদিকে আনছি, ঠিক আছে। এটা হচ্ছে পরের লাইন, ঠিক আছে। পরের লাইনে আমরা করছি ডিটিটাকে একদিকে রাখবো, ডিটি সমান এই লাইনটার থেকে করছি, ঠিক আছে। ডিটি সমান, দেখ আমরা এরকম লিখতে পারি, ডিটি সমান হচ্ছে আর বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি বেরোবে। দেখ এই লাইনটার থেকে দেখ না এটা আসছে কিনা, কোনাকুনি গুণ কর, এরকমভাবে একবারে করে দিলাম আমি। কোনাকুনি গুণ করবি, এটাতে নি ডিটির মান বার করবি, এইটাতে গুণ, এইটাতে গুণ করার পর ডিটির মান বার করবি, দেখবি এইটা আসবে, ঠিক আছে। এইবারে আমরা সময় বের করার জন্যে কি বলা আছে দেখাকে, যে প্রাথমিক বেগের মান ভি নট, কতক্ষণ পরে তার 2 ভি নট হবে। প্রাথমিক বেগ মানে
টি সমান 0 সময়ে বেগ বলা আছে ভি নট, আর টি সমান কত সময়ে, এবারে আমরা জানি না, এটা বলেছে কত সময়ে বেগ 2 ভি নট হবে। এটা বলা আছে, দেখ প্রাথমিক বলা আছে, সেই জন্য আমরা ধরলাম টি সমান 0 সময়ে বেগ হচ্ছে ভি নট, কত সময়ে বেগটা 2 ভি নট হবে। তাহলে আমরা এইটাতে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আমি এই লাইনে করে দিচ্ছি, ঠিক আছে, এইখানেও ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানেও ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এইবারে ব্যাপার হচ্ছে লিমিট বসাবো আমরা। দেখ টি সমান কী আছে, প্রথমে 0, তাহলে এটা টি এর জায়গায় এখানে লোয়ার লিমিট বসাবো 0, তখন বেগটা কত ভি নট, তাহলে এটা বেগের জায়গায় এখানে কত বসাবো আমরা ভি নট। বলেছে কত সময়ে, আমরা জানি না কত সময়, তাহলে আপার লিমিট বসাবো টি, কেননা আমরা জানি না কত সময় টি, এটাই তো বার করতে হবে। তখন বেগটা হয় 2 ভি নট, তাহলে এখানেও আপার লিমিটে বসাবো 2 ভি নট। এবারে এটা আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনে দেখ এই জায়গায় আর মানে হচ্ছে এই বৃত্তপথটার ব্যাসার্ধ, এই বৃত্তপথের ব্যাসার্ধ তো চেঞ্জ হয়ে যাবে না। পৃথিবী এতদিন ধরে ঘুরছে, ব্যাসার্ধ কি চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিবার? ব্যাসার্ধ চেঞ্জ হয় না, ব্যাসার্ধ কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি, তাহলে ধ্রুবক রাশিটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি এটা করি ডিটির ইন্টিগ্রেশন, এটা হয়তো জানিস ডিটির ইন্টিগ্রেশন করলে হয় টি, ডিভির ইন্টিগ্রেশন করলে ভি, ডি থিটার ইন্টিগ্রেশন করলে থিটা, তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে হয় টি। আমরা লিমিট বসাবো, লিমিট লোয়ার লিমিট কত আছে 0, নিচেরটাকে বলে লোয়ার লিমিট, উপরে কত আছে টি, হয়েছে সমান 8টা হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে 8টাকে বাইরে বার করে দিলাম। আর এইদিকে ইন্টিগ্রেশনের ডিভি বাই থাকলে ভি স্কোয়ার, 8টাকে বার করে দিলাম এই যে এই লাইন থেকে, 8টাকে বাইরে বার করে দিলাম, কেননা কনস্ট্যান্ট বটে। আর ইন্টিগ্রেশন ডিভি আর নিচে আছে ভি স্কোয়ার। লিমিট কোথার থেকে কোথায় বসবে, ভি নট থেকে 2 ভি নট। এবার এইটার যে ইন্টিগ্রেশন, এইটার ইন্টিগ্রেশন আমি দেখাই দিচ্ছি এখানে, তো ওদিকে ইন্টিগ্রেশন অনেকবার দেখানো হয়েছে যদিও, ঠিক আছে। ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় দেখ, এটা আমি লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করে দেখাই দিচ্ছি এখন। হ্যাঁ, ডিভি বাই ভি স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন যখন করতে হবে, এই ভি স্কোয়ার আছে, এই ভি টু দি পাওয়ার +2, কিছু নয় মানে +2 আছে, এটা যদি উপরে উঠে তাহলে -2 হবে। আর ডিভি তো আগের থেকে ছিলই, কী করলাম ভালো করে দেখ, ডিভি আগের থেকে ছিলই, আর এটা ভি স্কোয়ার আছে মানে ভি টু দি পাওয়ার +2 আছে, +2, এটা যদি উপরে উঠে তাহলে -2। এইবারে ইন্টিগ্রেশনের এইরকম নিয়ম আছে যে পাওয়ারে যত আছে, পাওয়ারে তো -2 আছে, এইটার সাথে 1 যোগ করতে হয় বাই যত হলেও এইটাতে, এটা কত হবে বল, -2 + 1 কত হবে বল, -1, সেইটা দিয়ে এখানে ভাগ। তাহলে এটা কত আসবে বল, মাইনাসটা এখানে আসলো ভি টু দি পাওয়ার -2 + 1, মানে ভি টু দি পাওয়ার -1 আসবে। এটাকে যদি আমরা নিচে নামাই দিই তাহলে -1/v লেখা যায়। আর ভাই এখানে -1 আছে, এটাকে যদি 1 করি তাহলে ভি টু দি পাওয়ার +1 হয়ে গেল। দেখ এইটার থেকে এই লাইন আসা যাবে, মাইনাস ছিল মাইনাস দিলাম, এখানে +1টা যদি উপরে ওঠে তাহলে কী হয়ে যাবে -1, তাহলে এইটা আসবে -1/v, -1/v, +1টা না লিখলে হবে। তাহলে এখানে আমরা বসাবো, দেখ এইটা যেমন ছিল আগে রাখি, আর তো কনস্ট্যান্ট, ডিভি বাই ভি স্কোয়ার, এটার মান কত আসলে -1/v, এইটা ইন্টিগ্রেশন করে আসলেও দেখাই দিলাম ডান দিকে। এবার লিমিট কত ভি নট, আর এখানে আছে 2 ভি নট, তাহলে এখানে বসলাম আমরা ভি নট, এখানে হচ্ছে 2 ভি নট। যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি, মানে লিমিট বসাই, তাহলে এই যে এই জায়গাতে আপার লিমিট বসাতে হবে, মাইনাস আপার লিমিট কত টি, মাইনাস লোয়ার লিমিট কত 0, সমান আর তো ছিলই আগের থেকে, আরকে রাখলাম এইখানে ভি এর জায়গায় একবার বসাতে হবে আপার লিমিট, এই যে ভি এর জায়গায় একবার বসাতে হবে আপার লিমিট কত 2 ভি নট, তাহলে 2 ভি নট বসালাম, মাইনাস লোয়ার লিমিট বলতে 1/v, এই ভি এর জায়গায় বসাবো লোয়ার লিমিটটা, -1/v তো ছিল, তাহলে মাইনাস এখানে -1/v, আর ভি এর জায়গায় এইবার বসাবো লোয়ার লিমিট, একবার বসলাম আপার লিমিট, এবার লোয়ার লিমিট।
ঠিক আছে। এবারে টি এর থেকে 0 বিয়োগ করলে টি এই হয়, আর এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে -1/2v0 -a প্লাস 1/v0। এটা যদি আমরা করি তাহলে নিচে ভিতরেরটা লসাগু হবে 2v0 লসাগু, তাহলে 1 প্লাস v0 দিয়ে যদি ভাগ করি 2, তাই তো, মানে 3 আর টি সমান 2 আর একে কত আসছে 3r/2v0। আর এর মান বলা আছে, আর এর মান বৃত্তপথের ব্যাসার্ধ বলা আছে 2, বৃত্তপথের ব্যাসার্ধ বলা আছে 2। ও এইখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস ছিল, মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে -1 + 2, -1 + 2 মানে +1, -1 + 2 মানে 1, 1 এর সাথে আর গুণ করলে আর। এইখানে দেখ আর এর মানটা বলা আছে, এই যে r/2v0 হলে তো এই জায়গায় আর এর মানটা বলা আছে, ঠিক আছে, আর এর মানটা 2 বলা আছে, 2, তাহলে 2v0, 2 2 কাটা গেল, কত আসলো টি এর মান, কত আসলো টি এর মান হচ্ছে 1/v0। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এটা হলো 25-এরটা। 26-এরটা দেখ, 26-এরটা যদিও এটা হিন্টস দেওয়া আছে, তো আমি বলে দিচ্ছি। তো 26-এরটা এইখানে একবার বলা আছে ছাব্বিশ, ঠিক আছে। 26-এরটা এখানে বস্তু বৃত্তপথে হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ পরিধির সাপেক্ষে কোনো বিন্দুর সাপেক্ষে তার কৌণিক বেগের কত গুণ। তো এখানে যে ছবিটা হিন্টসে দেখ দেওয়া আছে, অঙ্কটা করে দেওয়া আছে যদিও, এটা একটা বৃত্ত, ঠিক আছে, আমরা ধরলাম এটা কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাসার্ধ। প্রথমে এই পয়েন্টে ছিল, এই পয়েন্টটার নাম দিলাম আমরা এ পয়েন্ট, বস্তু এই পয়েন্টে ছিল, এটা ব্যাসার্ধ, এটা কেন্দ্র, এটা পুরোটা ব্যাসার্ধ কেন্দ্র। এখানে চলতে 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 একটা টাইম এইরকম জায়গাতে আসলো, এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি। তাহলে একটা বস্তু এই বৃত্তপথে আবর্তন করছে, এ বিন্দু থেকে কোথায় গেল, বি বিন্দুতে। তাহলে এই দুটোর মাঝে একটা কোণ উৎপন্ন করবে, ধরলাম আমরা থিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, থিটা কোণ উৎপন্ন করেছে। এইবার বলা হয়েছে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ কত, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, এই জায়গাতে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ ω1 নাম দিলাম, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগটাকে আমরা ω1 ধরলাম। ω1 সমান কি হয় বল, ওমেগা সমান কি হয় মনে করে দেখ, কৌণিক বেগ সমান হয় কৌণিক সরণ বাই সময়, এরকম হয় দেখ একবার। কৌণিক বেগ, বেগ মানে কি, বেগ মানে সরণ বাই সময়, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, এখানে কৌণিক দিয়েছি তাহলে এখানেও কৌণিক, সমান ω1 সমান কৌণিক সরণ, কতটা কৌণিক সরণ হয়েছে থিটা বাই সময়, তো আমরা সময় ধরলাম টি, তাহলে ω1 সমান আসলো θ/t। এইবারে বস্তুটা ধরলাম, এবার ঘুরতে 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 এরকম কোনো একটা বিন্দুতে এসছে, ঠিক আছে, এরকম বিন্দুতে, এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা সি বিন্দু, এই পয়েন্টের নাম দিলাম সি বিন্দু। তাহলে এখন দেখা যাক যে সি বিন্দুর সাপেক্ষে বা পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সাপেক্ষে বা সি বিন্দুর সাপেক্ষে, বি এর সাপেক্ষে করে এ বি বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এটাকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে, আর এটাকেও এটার সাথে কানেক্ট করে দিলাম, এটার সাথে এটার কানেক্ট করলাম, আর এটার সাথে এটার কানেক্ট করে দিলাম। তাহলে বলতো একবার মনে করে দেখ ক্লাস 10-এ এই কেন্দ্রস্থ কোণ যদি থিটা হয় তাহলে পরিধিস্থ কোণ তার অর্ধেক হয় কিনা, এই রিসেন্ট পড়ে আসলি, এটা ভুলে যাওয়ার কিছু নাই। এটা কেন্দ্রস্থ কোণ থিটা,
আর এটা পরিধিস্থ কোণ হচ্ছে না, দেখেন এই চাপটার উপরেই এটা একটা চাপ, এটা একটা বৃত্তচাপ এবি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা যদি θ/2 তাহলে তবে না এটা থিটা হবে, দ্বিগুণ হবে, বা এইটা যদি থিটা হয় তাহলে এটা θ/2 হবে। ঠিক আছে, দেখ বস্তু এ থেকে বিতেই গেছে, বস্তু এ থেকে বিতেই গেছে। এবার আমরা ধরবো সি বিন্দুর সাপেক্ষে, সি মানে পরিধিস্থ কোণ, পরিধিস্থ না পরিধির বলিস, পরিধির, পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে, পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে, পরিধির কোনো বিন্দু বলতে আমরা এখানে কি নিচ্ছি, সি, সি বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, এখন কৌণিক বেগ, পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগ, কৌণিক বেগ ω2। দেখ কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগটাকে আমরা ω1 নিয়েছিলাম, পরিধির সাপেক্ষে কৌণিক বেগটাকে আমরা ω2 নিচ্ছি। তাহলে কৌণিক বেগ সমান কি হয়, একটু আগে লিখেছি এটা আমরা লিখছি না আর, কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়, আমরা ওই সব লেখাটা লিখছি নি। তো কৌণিক সরণ এই জায়গাতে কৌণিক সরণ কত, দেখ আগে কৌণিক সরণ হয়েছিল থিটা, এখন একটু ভালো করে লক্ষ্য কর, এটা এই বিন্দু, এ থেকে বিতে যাচ্ছে, কত কৌণিক সরণ করে দিচ্ছে দেখ পরিধিতে, এটা এই বিন্দু, এই বিন্দুতে দেখ এই নিপটা দেখ এই বিন্দুতে আছে, এ বিন্দু থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল, কতটা কৌণিক সরণ করে দিল θ/2। তাহলে এখন কৌণিক সরণ হচ্ছে θ/2, এটা কৌণিক সরণ বাই সময়, একই সময় লেগেছে টি, θ/2 হলো 2t, তাহলে এটা হচ্ছে ω2 এর মান, ω2 আসলো θ/2t আর ω1 সমান θ/t। এইবারে কি বলা হয়েছে, কৌণিক বেগের কত গুণ, তাহলে ω1/ω2 করলেই, বা যেটা হোক এইটা বাই এইটা করতে পারিস, বা এইটা বাই এইটা করতে পারিস, যেটাই করতে পারিস। তাহলে আমরা ω1/ω2 করলাম, ω1 এর মান কত, ω1 এর মান আমাদের বেরিয়েছে θ/t, তাহলে বসলাম θ/t, এটা কার মান, ω1 এর মান, বাই আছে ω2 এর মান কত, θ/2t। এবারে কাটাকাটি করব আমরা, ω1/ω2 সমান θ/t ইন্টু এই যে বাইটা, এই বাইটাকে যদি ইন্টু করি, ইন্টু করলে 2t/θ, থিটা কাটা গেল, টি কাটা গেল, তাহলে ω1/ω2 সমান এসছে 2, তার মানে কোনাকোনি যদি গুণ করি ω1 সমান 2ω2, ω1 সমান 2ω2, ω1টা কার সাপেক্ষে, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, আর ω2টা হচ্ছে পরিধির সাপেক্ষে, পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে, তাই তো ধরেছি অঙ্কটাতে। ভালো করে অঙ্কটা একবার পড়বি, তারপরে অঙ্কটা আরেকবার দেখবি, ঠিক আছে, কোনটাকে কি ধরেছি ভালো করে বুঝিয়ে একটা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করে তারপরে পরের ইয়েতে যাবি। ω1টা হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ, আর 2ω2টা হচ্ছে পরিধির সাপেক্ষে কৌণিক বেগ। তাহলে কেন্দ্রের সাপেক্ষে কৌণিক বেগ পরিধির সাপেক্ষে কৌণিক বেগের কত গুণ, দ্বিগুণ। তাহলে এটা হচ্ছিল 26-এরটা। এবার 27-এরটা দেখ, 27-এর অঙ্কটা, ঠিক আছে। 27-এর অঙ্কটা এখানে বলা হয়েছে কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক, কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক, কৌণিক বেগ। 27-এর অঙ্কটা কৌণিক বেগকে ওমেগা দ্বারা লেখা হয়, কৌণিক বেগ কার সাথে সমানুপাতিক, সরণের সাথে, কৌণিক সরণের সাথে। কৌণিক সরণকে কী দ্বারা লেখা হয়, থিটা দ্বারা, ভাষাতে লেখছি নেই। কৌণিক বেগকে ওমেগা দ্বারা লেখা হয়, কৌণিক সরণকে থিটা দ্বারা লেখা হয়। তাহলে কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক। এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করতে হয়, ডান দিকে একটা ধ্রুবক দ্বারা গুণ করতে হয়, এটা ক্লাস 9-10-এ শিখেছিস। সমানুপাতি চিহ্নকে সমান করতে হলে ডান দিকে একটা ধ্রুবক কে দ্বারা গুণ করেছি, ঠিক আছে। এবার দেখ ওমেগার জায়গায়, ওমেগা কৌণিক বেগ, কৌণিক বেগের জায়গায় লিখতে পারি θ/t, বলতো একবার লেখা যায় কিনা।
কৌণিক বেগের জায়গায় থিটা বাই টি লেখা যায় না? কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে কৌণিক সরণ বাই সময়। ওমেগা মানে তো কৌণিক বেগ। বেগ মানে কি বল? বেগ মানে সরণ বাই সময়। সরণ বাই সময়, কৌণিক আছে, তাহলে কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণকে থিটা দ্বারা লেখা হয় বাই সময় টি দ্বারা। এবার যদি এটা ক্ষুদ্রর জন্য হয়, ক্ষুদ্র, তাহলে সেই জন্য আমরা এই লাইনেই করে দিচ্ছি ডি থিটা ডিটি। ক্ষুদ্রের জন্য ব্যবহার করলাম ডি থিটা ডিটি, ঠিক আছে, তাৎক্ষণিক। এবার কোণাকোণি গুণ করার পর ডিটি, ডিটি সমান কী আসবে দেখ, কোণাকোণি গুণ করবি, নিয়ে দেখবি ডিটি সমান কী আসবে। ডিটি সমান আসবে কে সরি থিটা বাই ডি থিটা, নাকি ডি থিটা বাই থিটা, সরি ডি থিটা বাই থিটা ইন্টু কে আসবে। দেখ কোণাকোণি গুণ কর, দেখ গুণ করার পর এরকম আসবে, ঠিক আছে, যে ডি থিটা বাই থিটা সমান, কেটাকেও এদিকে রাখা দরকার ছিল, কেটাকেও এদিকে রাখছি, ঠিক আছে। এটা কোণাকোণি গুণ করি, অত কাটাকাটি করার থেকে ডি থিটা, এটা যদি কোণাকোণি গুণ করি তাহলে কী আসবে বল, ডিটি ইন্টু কে থিটা সমান ডি থিটা, ঠিক আছে। এইখান থেকে ডিটির ডি থিটা বাই থিটা রাখবো আমরা, ডিটি ইন্টু কেটা এইদিকে রাখলাম, থিটা টার্মগুলোকেও একদিকে রাখছি, ডি থিটা বাই থিটা, ঠিক আছে। এইবারে মানে এইখানে যেটা বলা আছে যে বস্তুটি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে তার প্রথম পাকের শেষে কৌণিক বেগ কত ছিল। তো এইখানে বলা আছে যে দ্বিতীয় পাক যখন ঘুরবে, দ্বিতীয় পাক, ঠিক আছে, প্রথমে, তাহলে প্রথমে প্রাথমিকে, প্রাথমিক মানে কি টি1 সমান 0, টি1 সমান 0, 0 সেকেন্ড যখন সময় ছিল প্রথমেই, তখন এক পাক ঘুরে নিয়েছে, তখন থিটা1 মানে কৌণিক সরণ, সেটা কত হচ্ছে 2 পাই। আরে ভাই, যদি এক পাক আবর্তন করে একটা বস্তু বৃত্তপথে একবার আবর্তন করলে, একবার আবর্তন করা মানে 360 ডিগ্রি লয় বৃত্তের কোণ, তাহলে টি1 সমান 0 সেকেন্ড যখন প্রথমেই কি করেছে, প্রথমেই এক পাক ঘুরে নিয়েছে। এক পাক ঘুরে নেওয়া মানে কত সরণ করা, এক পাক, একটা বস্তু বৃত্তপথে এরকম এক পাক ঘুরলো কত কোণ হচ্ছে 360, তার মানে তো 2 পাই। তাহলে টি1 সমান 0 সেকেন্ডে থিটা1 সমান 2 পাই। এইবার অঙ্কটাতে দেখ বলা আছে 2 সেকেন্ডে দু পাক পূর্ণ আবর্তন করে, 2 পাক, টি1 সমান 2 সেকেন্ড সময়ে, তাহলে 2 সেকেন্ড সময়ে তখন কৌণিক সরণটা কত, 2 পাক করে দিচ্ছে, এক পাকে যদি 2 পাই হয় তাহলে 2 পাকে 4 পাই হবে না, হবে না। টি1 সমান 0 সেকেন্ড, যখন 0 সেকেন্ডে একবার আবর্তন করেছি তাহলে 2 পাই, একটা বৃত্তপথ আবর্তন করেছে, 2 সেকেন্ডে 2 সেকেন্ড সময় 2 বার আবর্তন করেছে, তাহলে একবার করলে 360, 2 বার করলে কত হবে 720, এক পাক ঘুরলে 360 মানে 2 পাই, এক পাক ঘুরলে 2 পাই, আর এক পাক ঘুরলে 2 পাই আর 2 পাই 4 পাই হবে। এইবার আমরা এটার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন আমরা এটাতে করে দিচ্ছি, এখানে করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এইটাও ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এইটাও ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এইবারে যখন 0 সেকেন্ড ছিল, 0 সেকেন্ড, তাহলে প্রথমে নিচে বসাবো 0, তখন কোনটা কত ছিল 2 পাই, তাহলে এখানে বসাবো 2 পাই। তারপরে টি1 সমান কত সেকেন্ড হয়েছে 2 সেকেন্ড, তাহলে এটা সময়ের, তাহলে এখানে বসাবো 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময়ে থিটাটা 2টা কত হয়েছে 4 পাই, তাহলে এটা থিটার জায়গা, থিটাটা কত হয়েছে 4 পাই, তাহলে উপরে বসাবো আমরা 4 পাই। এবার এটার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এটা যদি ইন্টিগ্রেশন করতে হয়, দেখ এটা কেটা ধ্রুবক, কেটা বাইরে গেল, ঠিক আছে, তাহলে কে পড়ে রইবে, শুধু ডিটি পড়ে রইবে কিনা, কেটা বাইরে চলে গেল, কেটা ধ্রুবক, ঠিক আছে, সমান ডি থিটা বাই থিটা, ডি থিটা বাই থিটা, এইটার ইন্টিগ্রেশন করলে হয় লগ থিটা। এটা দেখ ইন্টিগ্রেশন তো ক্লাস 12-এর ডিটেলসে আছে, ওই জায়গাতে পড়বে, আপাতত মনে রাখ
ডি থিটা বাই থিটা হলে লগ থিটা হবে। একই রকমভাবে বলতো, মনে করে একবার ডিএক্স বাই এক্স মানে এটার ইন্টিগ্রেশন কী হবে, লগ এক্স। এইরকম যদি থাকে ডিএক্স বাই এক্স, ডি থিটা বাই থিটা, ডিটি বাই টি, তাহলে লগ আসবে, লগ ডিএক্স বাই এক্স, ডি থিটা বাই থিটা, ডিটি বাই টি, তখনই আসবে লগ। আর এখানে কি আছে, এক্স, তাহলে এক্স লিখে দেবো, লগ থিটা হয়েছে। এবারে লিমিট কত আছে, 2 পাই থেকে 4 পাই, তাহলে এখানে বসাবো 2 পাই আর এখানে বসাবো 4 পাই। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই জায়গাতে কে ডিটির ইন্টিগ্রেশন করলে টি, এটা আগেই বললাম, ডিটির ইন্টিগ্রেশন করলে টি, ডি থিটার ইন্টিগ্রেশন করলে থিটা, ডি ভির ইন্টিগ্রেশন করলে ভি, তাহলে ডি টির ইন্টিগ্রেশন করলে টি। লিমিট কত আছে, 0 থেকে 2, 0 থেকে 2 লগ, এটা পরের লাইনে করে দিচ্ছি, একবারে লিমিট বসাবো 2 পাই, এখানে হচ্ছে 4 পাই। এবার লিমিট কেমন বসাই আমরা, কেটা কে রাখলাম, প্রথমে টি এর জায়গায় বসাবো আপার লিমিট। এখানে আপার লিমিট কত আছে দেখ, টি এর যে আপার লিমিট আছে 2 মাইনাস লোয়ার লিমিট কত 0 সমান লগ আপার লিমিট কত 4 পাই, আপার লিমিট মাইনাস লগ বসাবো নি লোয়ার লিমিট, লগ থিটার জায়গায় একবার বসালাম আপার লিমিট মাইনাস এইটার জায়গায় আবার বসাবো কি লোয়ার লিমিট, লগ লোয়ার লিমিট কত 2 পাই। তাহলে এটা আসবে 2k সমান লগ 4 পাই মাইনাস 2 পাই, লগ 4 পাই মাইনাস 2 পাই। এটা দেখ লগের একটা নিয়ম ছিল, ক্লাস 9-এ ছিল, যদি লগের এরকম বিয়োগ হয় তাহলে লগ এটাকে এরকম লেখা যায় 4 পাই বাই 2 পাই। মনে করে দেখ যদি আছে তো এরকম হয়, লগ বি মাইনাস এ, লগ বি মাইনাস লগ এ, লগ বি বাই এ, এরকম লেখা যায়, একবার দেখবি, এটা ক্লাস 9-এ আছে। এটা কাটাকাটি করলে পাইয়ে কাটা গেল 2 2 4, তাহলে এটা আসবে লগ 2, 2k এর মান আসছে লগ 2, কে এর মান কত আসবে, কে এই ধ্রুবকটার মান আসলে এই দুইটা যদি ওইদিকে যায় তাহলে 1/2 লগ 2, ঠিক আছে। তাহলে এটা কে এর মান আসলে, কে এর মান বার করতে তো বলে না আমাদেরকে বলেছে প্রথম পাকের পর কত কৌণিক বেগ হবে, প্রথম পাকের পর কত কৌণিক বেগ হবে। তাহলে প্রথম পাকের পর মানে আমরা দেখ একবার এই জায়গাতে করে দেখাইছিলাম ওমেগা সমান কে থিটা, এইটারে এই অঙ্কটারে প্রথমটা একবার দেখ, ওমেগা সমান কে থিটা ছিল। তাহলে প্রথম পাকের পর কৌণিক বেগ বার করতে বলেছি, কে এর মান কত, এখানে দেখে বসাচ্ছি আমরা, কে এর মান হচ্ছে 1/2, এই যে কে এর জায়গায় বসাচ্ছি 1/2 লগ 2। এবার হচ্ছে থিটার মান কত আছে বল, থিটার মান আছে 2 পাই, কেন, কারণ কি 2 পাই এখানে বসাবো আমরা, একবার আবর্তন করছি, যদি একবার আবর্তন করে, একবার, ঠিক আছে, এক পাক আবর্তন করে তাহলে কত হবে থিটাটা, কৌণিক সরণটা কত হবে, এক পাক আবর্তন করছে, তাহলে থিটাটা হচ্ছে 2 পাই। এবার 2 পাইটা সংখ্যাটা, এই সংখ্যাটা এখানের সাথে গুণ হবে না, ভুল করে দিস না, এটার সাথে এটার গুণ হবে না, যেমন সাইন থিটা ইন্টু থিটা ইন্টু সাইন থিটা, এটা কখনো কি সাইন থিটার স্কোয়ার হয় না, সেরকম এইটাতে কিন্তু গুণ করে দিস না, 2 এর সাথে 2 পাই, 2 পাইটা এটা সবার সামনে চলে গেল, 2 পাই ইন্টু কী ছিল 1/2 আর কি ছিল লগ 2 বসালাম, 2 2 কাটা গেল, ঠিক আছে। তাহলে কি আসবে পাই লগ 2, এটা পাই লগ 2, এটা হচ্ছে উত্তর। এবারে লগের জায়গায় ln আছে, তাই তো, লগের জায়গায় ln আছে, মানে লগ যদি বেসটা ই হয় তাহলে ln লেখা যায়, লগে এই জায়গাতে বেস লিখতে হয় না, ই লিখতে হতে, লগ ই বেস, যদি লগ ই বেস হয় তাহলে এটাকে ln লেখা হয়, সেই জন্যে লগের জায়গায় ln লেখা আছে, ঠিক আছে। এবার 28-এরটা দেখ, 28-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে বলা আছে 2 মিটার ব্যাসার্ধ, 2 মিটার পাশে শুরুতে বেগ 0 ধরে, এখানে ব্যাসার্ধ বলা আছে 2 মিটার, তাই তো 28-এর অঙ্কটা।
ব্যাসার্ধ, আর সমান কত বলা আছে 2 মিটার, পুরোপুরি লিখছি নেই, ঠিক আছে। ত্বরণ, ত্বরণ কত বলা আছে, ত্বরণ বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর কী করে বুঝলাম এটা ত্বরণ? শব্দতে দেখ লেখা আছে বেগের মান, কী লেখা আছে দেখ, বেগের মান বৃদ্ধির হার, এখানে ভুল হয়, বেগের মান নয়, বেগ বৃদ্ধির হার বটে, সেই জন্য আমরা ত্বরণ লিখছি। এই ভাষাটা ভালো করে পড়বি, বেগের মান বৃদ্ধির হার মানে বেগ নয় কিন্তু এটা, বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধির হার মানে ত্বরণই তো, অথবা এককটা দেখ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ত্বরণ, ঠিক আছে। এটা বেগ লিখিয়ে দিস না ভুল করে। এইবারে আর প্রথমে বলা আছে প্রাথমিক বেগ 0। এবার দেখ তো আমরা এরকম কোনো সূত্র জানি কি না, এ সমান আর আলফা, মনে করে দেখ। এ মানে কি, এ মানে হচ্ছে রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ, পড়াইছি এটা দেখবি, সূত্রটা লেখানো আছে বৃত্তীয় গতিতে। তাহলে আলফা সমান কি বেরোবে দেখি, এখান থেকে আলফা সমান বেরোবে এ বাই আর। তো এ ত্বরণের মান দিয়ে আছে 2, ত্বরণের মান বসালাম, আর ব্যাসার্ধের মানও বলা আছে 2, তাহলে 2 2 কাটা গেল, কত আসবে 1, আর আলফা বেরোচ্ছে, এটা আলফা, আলফা মানে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের যে এককটা হয় সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডের স্কোয়ার হয়, ঠিক আছে। এইবার 1 পাক আবর্তন করলে মানে 1 পাক ঘুরলে কত কোণ হয় 2 পাই, ঠিক আছে। এবার শুন দেখ তো আমরা জানি কি না, লিখবি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা থেকে করে দেখাইছিলাম, কিন্তু এইখানে তো আমরা রৈখিক পড়ছি না, আমরা কৌণিক পড়ছি, তাহলে যেখানে যেখানে ভি অন্তিম বেগ সেখানে আমরা লিখব অন্তিম কৌণিক বেগ ω2, প্রাথমিক বেগ সেখানে লিখব প্রাথমিক কৌণিক বেগ প্লাস 2টা 2 এ রাখলাম, যেখানে ছিল রৈখিক ত্বরণ সেখানে হবে কৌণিক ত্বরণ, যেখানে ছিল রৈখিক সরণ সেখানে হবে কৌণিক সরণ। এবার মান বসাতে হবে আমাদেরকে, ω2 এই সরি ভি এর স্কোয়ার ছিল, তাহলে ω2 এর স্কোয়ার হবে, ω2 এর স্কোয়ার সমান ω1। দেখ অঙ্কটাতে ব্র্যাকেটে বলা আছে যে প্রাথমিক বেগটা 0, শুরুতে বেগ 0, তাহলে এটা 0 এর স্কোয়ার প্লাস 2 আলফা, আলফার মান বেরোলো আমাদের 1 ইন্টু থিটা, বস্তুটা 1 পাক যদি পূর্ণ আবর্তন করে, ঠিক আছে, বস্তুটা 1 পাক যদি আবর্তন করে, 1 পাক ঘোরার শেষে বলেছি, তাহলে 1 পাক ঘুরলে থিটাটা কত বল, কৌণিক সরণটা 1 পাক ঘুরছে, 1 পাক বৃত্তপথে ঘুরলেও তাহলে কতটা সরণ করছে, কত কোণ করছে 2 পাই, তাহলে ω2 স্কোয়ার সমান এখানে 0 প্লাস এখানে 2 2 4 4 পাই, তাহলে ω2 সমান কি বেরোবে বল, √4 পাই, 0-র সাথে যাই যোগ কর, 0 লেখার দ্বারা স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে গেল, তাহলে রুট বেশি হবে, তার মানে 2 √পাই হবে, 2 √পাই, তাহলে এটা আমাদের বেরোলো ওমেগা। কিন্তু আমাদেরকে কি বলেছে, দ্রুতি বলেছে, দ্রুতি, এই তো ω2 বেরোলো, এটা ω2 মানে কি, ওমেগা মানে কৌণিক বেগ, আর 2 আছে মানে অন্তিম কৌণিক বেগ, কিন্তু আমাদেরকে দ্রুতি বার করতে বলেছে। দেখতো আমরা এই বৃত্তীয় গতিতে চ্যাপ্টারতে এরকম কিছু পড়েছিলাম সূত্র, ভি সমান আর আলফা না আর ওমেগা, সরি ভি সমান আর ওমেগা, রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ, তাহলে আর এর মান কত আছে, আর এর মান বলা আছে 2, অঙ্কটাতে বলা আছে ওমেগা, ওমেগার মান তো বেরোলো, তাহলে ভি এর মান কত বেরোচ্ছে 4√পাই, ভি সমান 4√পাই, অবশ্যই এটার একক মিটার পার সেকেন্ডে বেরোবে, কেননা রৈখিক দ্রুতি বলেছে। 28-এরটা হয়ে গেছে, এবার হচ্ছে 29-এরটা। 29-এর প্রশ্নটা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসছে, 29-এর অঙ্কটা, 29-এর যে অঙ্কটা বলা হয়েছে, ঠিক আছে, ভি পি আর কিউ দুটো বিন্দু আছে, পি ও কিউ সমান থিটা, এটার মান কত হবে 29,
এটা একটা বৃত্তপথে আবর্তন করছে, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা দুটো বিন্দু ধরছি, এইটা একটা পি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, আর আমরা ধরলাম এই বিন্দুটা, এই বিন্দুটা কিউ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি, এই বিন্দুটা পি বিন্দু আর এই বিন্দুটা কিউ বিন্দু, আর এটা কেন্দ্র, কেন্দ্র কো দ্বারা লিখলাম, এটা পি এটা কিউ, এই যে বিন্দুটা পি আর কিউ, আর এখানে যে কোণটা করছে সেই কোণটা হচ্ছে থিটা। বলেছে পি ও কিউ বিন্দুর গতিবেগের পরিবর্তনের মান, এইখানে এই যে পি বিন্দুতে বেগ কোন দিকে হবে বলে, স্পর্শক বরাবর হবে, কি হবে না এই পি বিন্দুতে বেগ কোন দিকে হবে, স্পর্শক বরাবর বেগকে কি দ্বারা লেখা হয়, ভি দ্বারা। এখানে v1 ধরলাম, বেগ ভেক্টর আছে তাই ভেক্টর চিহ্ন দিলাম। কিউ বিন্দুতে দেখ, এইখানে কিউ বিন্দুতে স্পর্শক বরাবর হবে বেগ, কিউ বিন্দুতেও বেগ হবে স্পর্শক বরাবর, বেগকে কি দ্বারা লেখা হয়, ভি দ্বারা। আর এখানে v1 ধরেছি, এখানে v2 ধরলাম। কি বললাম ভালো করে দেখ, এটা কেন্দ্র, দুটো বিন্দু নিয়েছি যে কোনো জায়গায় পি আর কিউ, পি বিন্দুতে বেগটা কোন দিক বরাবর হয়, স্পর্শক বরাবর, এটা v1 ধরলাম, আর কিউ বিন্দুতে বেগটা আমরা ধরলাম v2। এইবারে বলেছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে v2 মাইনাস v1, বেগের পরিবর্তন অন্তিম মাইনাস প্রাথমিক, এটা প্রাথমিক, v2 মাইনাস v1। আর ভেক্টরের ক্ষেত্রে এই বিয়োগের যে মানটা কেমন হবে বের করতে মনে আছে কি, এই পরিবর্তনের মানটা বের করতে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, বেগ পরিবর্তনের মান, ডেল্টা ভি এর মান, ডেল্টা ভি কেন লিখলাম, বেগের পরিবর্তন বলতে ডেল্টা ভি এর মান, রুট ওভার, মনে করে দেখ ভেক্টরের বিয়োগ করার নিয়ম, ভেক্টরে এই দুটার বিয়োগের নিয়ম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে v1 আর v2 মান কত হবে, v1 আর v2 মান তো বলা নাই, v1 v2 মান তো সমান বলা আছে, ঠিক আছে। তাহলে এই যে এই জায়গাটাতে আমরা মান বসাবো, এটারটাই মান বসাবো, ঠিক আছে। এইখানে অঙ্কটাতে বলা আছে দেখ, পি ও কিউ বিন্দুতে ভি দ্রুতি নিয়ে যাচ্ছে, সুষম দ্রুতি ভি নিয়ে যাচ্ছে। দেখো অঙ্কটাতে ভালো করে পড়ে দেখ, বস্তু কোনা সুষম দ্রুতি ভি নিয়ে যাচ্ছি, মানে v2টাও ভি, v1টাও ভি, তাহলে ডেল্টা ভি সমান v2-র জায়গাতেও বসাবো ভি এর স্কোয়ার, v1-এর জায়গাও বসাবো ভি মাইনাস 2, v2-র জায়গায় বসাবো ভি, v1-এর জায়গাও বসাবো ভি ইন্টু কস থিটা, ঠিক আছে, কস থিটা। এইবারে এটা যদি আমরা ভি স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, আর ভি স্কোয়ার 2v স্কোয়ার মাইনাস এইটা তো গুণ কর, দেখ 2v স্কোয়ারে আসবে কস থিটা, এইখান থেকে 2v স্কোয়ার কমন যাবে, তাহলে কমন নিয়ে 1 মাইনাস কস থিটা বেরোবে। 1 মাইনাস কস থিটার একটা সূত্র আছে, মনে করে দেখ ত্রিকোণমিতিতে, 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা হয়, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়। সূত্রটা মানে সম্ভবত এরকম আছে, 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, এরকম আছে। আর না হলে -1টা মাইনাস কস 2 থিটাটাও ওইদিকে আছে, যাই হলে এইরকমই আশা করছি থাকবে, ঠিক আছে। 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। এইখানে যদি আমরা 2 থিটার জায়গায় থিটা করে দিই, 2 থিটার জায়গায় থিটা করে দিলাম, তাহলে এইখানে থিটাটা অর্ধেক হয়ে যাবে,
আরে ভাই এখানে 2 থিটা ছিল, অর্ধেক করে দিলাম, থিটা করে দিয়েছি, তাহলে এইখানের যেটা কোণটা আছে থিটা সেটা অর্ধেক হয়ে যাবে না? 2 থিটাটা থিটা করে দিয়েছি, তাহলে এইখানে থিটাটা অর্ধেক হয়ে যাবে, সেই জন্য এই সূত্রটা লাগাইছি। এবার দেখ ভিতরেরটা কত আসছে বলতো, গুণ কর 4 ভি স্কোয়ার সাইন স্কোয়ার θ/2। এটা যদি রুটের বাইরে আসে 4টা বেরোবে 2 হিসাবে, ভি স্কোয়ারটা বেরোবে ভি হিসাবে, সাইন স্কোয়ারটা বেরোবে সাইন হিসাবে, 2v সাইন θ/2। এটা হলো 29এরটা, ঠিক আছে। এবার 30-এর অঙ্কটা দেখ, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পড়েছি, 30-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে। অনেকটা একই টাইপের এই অঙ্ক, এটা 2013 2014 পর পর পড়েছে। 2013 30-এর অঙ্কটা, 30-এর অঙ্কটাতে বলা হয়েছে একদম একই রকম, ওই ছবিটাই আঁকছি আমরা, ঠিক আছে। এইখানে ও বিন্দু কেন্দ্র, এটা কেন্দ্র, একটা বস্তু আছে এই বিন্দুতে, এটা কেন্দ্র, এই বিন্দুটার নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিলাম আমরা কিউ, এই বিন্দুর নাম দিলাম আমরা কিউ, এটা পি এটা কিউ, দুটোকে যোগ করে দিলাম, ঠিক আছে। এই ও বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা r1 ভেক্টর দ্বারা দেখলাম, r1, এটা r1, আর এই দিক মানে এই যে কেন্দ্র, তো এটা কেন্দ্র, কেন্দ্র থেকে পি এর যে দূরত্ব সেটা r1, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে কিউ যে দূরত্ব সেটাকে লিখলাম আমরা r2, এই দিকেরটা লিখলাম r1, এই দিকেরটা লিখলাম r2, ঠিক আছে। আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তো এইখানে কি করা যেতে পারে, আর বছর যখন কোণাটা থিটা কৌণিক বেগে যায় আর সংশ্লিষ্ট রৈখিক সরণের মান, কৌণিক সরণের মান বলা হয়েছে, ঠিক আছে। এইটাতে আমরা ত্রিভুজ সূত্র লাগানো যেতে পারে। রৈখিক সরণের মান, রৈখিক সরণের মান, রৈখিক সরণের মান মানে কোনটা বলতে দিয়েছে, এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু, তো এই 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 যে এই দূরত্বটা বলতে দিয়েছে, এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু। রৈখিক সরণ মানে কি, রৈখিক সরণ এইটাই তো রৈখিক সরণ, রৈখিক সরণ এইটা সরণ থোড়ি বটে, তো ঘুরি ঘুরি যাচ্ছে, এইটা সরণ, তো এই সরণটা বার করতে বলেছে। এইটা প্রাথমিক বিন্দু ছিল, এটা অন্তিম বিন্দু, তাহলে তীর চিহ্ন অবশ্যই পি থেকে কিউর দিকে যাচ্ছে, যাচ্ছে কোথার থেকে কোথাকে, পি থেকে কিউতে যাচ্ছে, তাহলে তীর চিহ্নটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। এখানে আমরা এই ত্রিভুজটাতে, ত্রিভুজ ও পি কিউতে ত্রিভুজ সূত্র লাগিয়ে পাই, লিখবি ত্রিভুজ সূত্র লাগিয়ে পাই। তীর চিহ্নগুলো কেন হলে এইদিকে দেখ, কেননা আমরা পিতে ছিলাম, পি থেকে কিউর দিকে যাচ্ছে, সেই জন্য তীর চিহ্নটা এরকম। তো ত্রিভুজ সূত্রতে দেখবি মনে করে একবার, একই ক্রমে গৃহীত বাহুগুলোর যোগফল করতে হয়, একই ক্রমে গৃহীত। দেখ এইটা কোন দিক গৃহীত বল, এই দিক বরাবর, আবার এইটা কোন দিক গৃহীত, এই দিকে, মানে একই দিকে বটে কিনা, এই ও পি আর পি কিউ দেখ একই দিকে গৃহীত, কিন্তু ও কিউটা আলাদা দিকে গৃহীত। দেখ ভালো করে দেখ, এই দিক বরাবর যা, তীর চিহ্নের দিকে গেলাম, এখানে দেখ তীর চিহ্নের দিকে যাচ্ছি, কিন্তু এইখানে দেখ বিপরীত দিকে চলে যাচ্ছে হাতটা, তাহলে এইটা একই ক্রমে গৃহীত, ওপি একই ক্রমে গৃহীত, ওপি প্লাস পি কিউ একই ক্রমে গৃহীত বাহুগুলোর যোগফল। দেখ ওপি আর ওপি এইদিকে, পি কিউ এইদিকে, মানে একই দিকে হচ্ছে, তো তীর চিহ্নগুলো তো একই দিকে হচ্ছে, মানে তীর চিহ্ন মানে তীর চিহ্নের অভিমুখটা বলছি না আমি, এইদিকে বরাবর দেখি, ক্রমটা একই, ক্রমটা একই ক্রমে গৃহীত, তাহলে ওপি আর পি কিউ একই ক্রমে গৃহীত, এই দুটোর যোগফলটা যেটা বিপরীতে গৃহীত তার সমান, বিপরীতে কোনটা গৃহীত, ও কিউ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা মান বসাই, ওপি, ওপির মান কত, ওপির মান হচ্ছে r1 প্লাস পি কিউ, পি কিউর মান তো জানি না, পি কিউর মানটা আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি,
এটা তো বার করতে হবে। ও কিউর মান মান R2, তাহলে আর ভেক্টর সমান কি বেরোবে বল, আর ভেক্টর সমান R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, R1টা ওই দিক গেল মাইনাস হয়ে গেল। এবারে এইটার যদি বিয়োগফলের মান যদি বার করতে বলা হয়, মান আর ভেক্টরের মান, তাহলে এটারও কি করতে হবে আমাদেরকে, মান, আর মানের জন্য আমরা এরকম চিহ্ন দিলাম, মড চিহ্ন, মড। তো আর এর যে মানটা হয় সেই মানটা হয়, মনে করে দেখ একবার, এটা সূত্র একই রকমভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 AB cos থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB cos থিটা। এবারে R1 আর R2 তো সমান হবে। ভাই এইটাও ব্যাসার্ধ বৃত্তপথটার, এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো সমানই হয়। তাহলে R1 আর R2 তো সমান, R1 আর R2 সমান। তাহলে R1 R2-র জায়গাতেও বসাবো আর এর স্কোয়ার প্লাস এখানেও আরই বসাবো 2, R2-র জায়গায় আরই বসাবো, R1-এর জায়গায় আরই বসাবো cos থিটা। কেন R1-এর জায়গায় আর, R2-র জায়গায় আর বসালাম, কেননা দুটোই ব্যাসার্ধ বটে, এইটা যদি আর হয় তাহলে এটাও আরই হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমানই হয়। আর স্কোয়ার যোগ করলে 2R স্কোয়ার মাইনাস এটাতে এটা গুণ কর, দেখ 2R স্কোয়ার cos থিটা বেরোবে। ভিতর থেকে কত কমন যাবে, ভিতরে কত কমন যাবে, 2R স্কোয়ার কমন যাবে। 2R স্কোয়ার যদি কমন যায় তাহলে 1, এখান থেকে 1 মাইনাস এখানে আসবে cos থিটা, ঠিক আছে, 2R স্কোয়ার 1 মাইনাস cos থিটা। এইবারে আর ভেক্টরের যে মান সেটা কী বেরিয়েছিল, √2R স্কোয়ার cos থিটা, এরকম বেরিয়েছিল দেখো ওইদিকে 2R স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos থিটা। আর 1 মাইনাস cos থিটার যে সূত্রটা হয় সেটা আমি আগের অঙ্কটাতে বুঝালাম, একবার দেখ ভালো করে। 2R স্কোয়ার 1 মাইনাস cos থিটার যে মানটা এসেছিল সেটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা বাই 2। এটা যদি গুণ করিস, গুণ করার পর গুণ করে দিচ্ছি, ও 2 2 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা যদি রুটের বাইরে আসে তাহলে 2R সাইন থিটা বাই 2, ঠিক আছে। এইবার হচ্ছে 31-এর যে অঙ্কটা আছে দেখ, 31-এর অঙ্কটা, দুটো ভরের বস্তু আছে, আর 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 সাথে আবর্তন করছে, আবর্তনকালটা সমান, তাহলে কৌণিক বেগের অনুপাত, আবর্তনকাল সময় মানে একই লাগছে। তাহলে 31-এর যে অঙ্কটা আছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, একটা এরকম বৃত্তপথ ধরলাম, এই বৃত্তপথটাতে এটা বুঝতে অসুবিধা হবে, এটা একটা বৃত্তপথ, এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর একটা বড় বৃত্তপথ ধরলাম, এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। আর কি বলা হয়েছে, একটা ক্যাপিটাল এম, এখানে যে বস্তুটা হচ্ছে তার ভর তো লাগবে না, ক্যাপিটাল এম আর এখানে স্মল এম, ঠিক আছে। এক পাক আবর্তন করলে এইটার কৌণিক বেগ কী হবে বল, এই ছোট বস্তুটার ক্ষেত্রে কৌণিক বেগ, আগে বল বেগ মানে কি, বেগ মানে কৌণিক সরণ বাই সময়, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, এটা তো জানিস, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এখানে কৌণিক আছে তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, কৌণিক, ঠিক আছে। এইদিকে ওই লাইনটাই আমি লিখে দিচ্ছি, লেখার দরকার নেই না হলে, ঠিক আছে, কৌণিক সরণ বাই সময়। এবার দেখ কোনো একটা বস্তু পূর্ণ আবর্তন করলো, পূর্ণ আবর্তন তাহলে পূর্ণ আবর্তন করলে কৌণিক সরণটা কত হয় বল, 2π হয় কি না। একটা বস্তু বৃত্তপথে ঘুরলো তাহলে সরণটা কত, 2π। সময় বলেছি একই সময় লাগলো, এইখানে আমরা ধরে নিচ্ছি সময়টা ক্যাপিটাল টি ধরলাম, তাহলে এইখানের কৌণিক বেগটা ω1 সমান হলো 2π/t। এইখানেও সেম একই রকমভাবে
কৌণিক বেগ এইটার ক্ষেত্রে ওমেগা 1 ধরেছি, তাহলে এটার ক্ষেত্রে ওমেগা 2 ধরলাম। কৌণিক বেগ সমান কি হয়? কৌণিক সরণ বাই সময়। এইখানেও বস্তুটা এক পাক ঘুরলো, তাহলে এইখানে বস্তুটা যদি এক পাক ঘুরে তাও তো সেই 2π কোণেই করবে। এই বস্তুটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দুতেই ফিরে এলো, তাহলে কত কোণ করলো? 2π। তাহলে কৌণিক সরণটা কত? 2π বাই সময়। দেখ সময় বলেছে এইখানে যা সময় লেগেছে এইখানে তাই সময়, এইখানে যদি ক্যাপিটাল টি হয় এইখানেও ক্যাপিটাল টি। এইবার বল দুটোর অনুপাত বার করলে 1:1 বেরোবে না? ওমেগা 1 বাই ওমেগা 2। ওমেগা 1 এর মান কত? 2π বাই ক্যাপিটাল টি, এটা ওমেগা 1 এর মান, বাই ওমেগা 2। ওমেগা 2 এর মান কত? 2π বাই ক্যাপিটাল টি। ঠিক আছে, এবারে কাটাকাটি করে দে। 2π বাই টি, এই বাইটাকে ইন্টু করে দিলে টি বাই 2π, কাটাকাটি করে দিয়ে 1 বেরোবে। 1:1, কিছু নাই পড়ে 1:1। ঠিক আছে, তাহলে 31-এরটাও হয়ে গেছে। এবার দেখ 32-এর অঙ্কটা। 32-এর অঙ্কটা এটা একদম সহজ অঙ্ক। ঠিক আছে, 2015-তে পড়েছিল এইচএস 32-এর অঙ্কটা। যে ম্যাক্সিমাম বেগ, সেই ম্যাক্সিমাম বেগের একটা সূত্র আছে, দেখবি থিওরিতে প্রমাণ করেও দেখাইছি আমরা। ভি ম্যাক্স সমান √/μ আর জি। মিউর মান দেখ দিয়েছে √/μ, মিউর মান দিয়েছে 0.6, আর ব্যাসার্ধের মান দিয়েছে 150, জি এর মান দিয়েছে 10। এবার গুণটা দেখ, 0.6 আর 10-এ গুণ করলে 6 হয়, দেখিলে গুণ করে 0.6 আর 10-এ গুণ করলে 6 হয়। 6 দিয়ে 150-কে গুণ করলে 900 হয়। এইটাতে এটাতে গুণ করলে 6 আসলো, 6 15 হয় 90, আর √900 মানে 30 বেরোবে। তাহলে ম্যাক্সিমাম বেগটা হচ্ছে 30। 32-এরটা হয়ে গেছে। এবার 33-এর অঙ্কটা। দুটো অভিকেন্দ্র সমান হলে ওদের বেগের অনুপাত কত? সমভরের দুটো কোণা আছে। ঠিক আছে, সমভরের দুটো কোণা আছে। দুটো সমভরের কোণা আছে 33-এর অঙ্কটা। দুটো সমভরের কোণা আছে। তো প্রথম ক্ষেত্রে অভিকেন্দ্র বল, প্রথম এটা হচ্ছে প্রথম কোণার করছি আমরা, আর এদিকে করছি আমরা দ্বিতীয় কোণার। দ্বিতীয় কোণা, এদিকে প্রথম কোণা, এদিকে দ্বিতীয় কোণা। এটার ক্ষেত্রে যে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বলের মান কি হয় বল? এম v²/r। ঠিক আছে, এই ক্ষেত্রে অভিকেন্দ্র বলের মান হবে এম v²/r। ঠিক আছে, এটাই তো অভিকেন্দ্র বলের সূত্রটা, এম v²/r। এইবারে দুটো বস্তু আলাদা আলাদা, তাহলে ভরটা সমান, তাহলে এমটা এমই থাকলো, কিন্তু বেগ আলাদা। তাহলে এই প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা v1 ধরলাম, এটার ক্ষেত্রে বেগটা v2 ধরলাম। কি বললাম দেখ, প্রথম কোণার বেগটা v1, দ্বিতীয় কোণারটা v2। আর ব্যাসার্ধ এটার ক্ষেত্রে r1 ধরলাম, এটার ক্ষেত্রে ধরলাম আমরা r2। ঠিক আছে, অভিকেন্দ্র বল এটা এমটা সমান, মানে ভরটা সমান বলে দিয়েছি, তাহলে এটা এম, এটা এমই রাখলাম। বাকি এটা প্রথম কোণার জন্য সেই জন্য 1 দিলাম, এটা দ্বিতীয় কোণার জন্য সেই জন্য এখানে 2, এখানেও 2। ঠিক আছে, এইখানে বলা হয়েছে যে ব্যাসার্ধের যে অনুপাত, সেই অনুপাতটা বলা আছে, তাই তো। আর বলে দিচ্ছে অভিকেন্দ্র বল দুটো সমান, তাহলে এই দুটোকে সমান করে দিই। প্রথম কোণার অভিকেন্দ্র বল, দ্বিতীয় কোণার অভিকেন্দ্র বল সমান, তাহলে এম v1² সমান এম v2² বলা আছে যে দুটোর অভিকেন্দ্র বল সমান। এম কাটা গেল, তাহলে এম যদি কাটা যায় তাহলে বেগের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে v1² আমি এই v2²টাকে নিচে নামাই দিচ্ছি, তোরা একবার যদি না পারিস তো ভাঙে করবি। ঠিক আছে, সমান কোণাকোণি গুণ করলে যেমন এটা আছে, মানে r1/r2 বেরোবে নাকি? r1/r2 আসবে। দেখ কোণাকোণি গুণ কর, দেখ উপরেরটা আসবে।
না অঙ্ক অঙ্ক ক্লাস 10-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে এবারে v1/v2 তার হোল স্কোয়ার সমান r1/r2। r1/r2 এবারে দেখ ব্যাসার্ধের অনুপাতটা দিয়ে আছে 1/2, ব্যাসার্ধের অনুপাতটা। তাহলে r1/r2 জায়গায় 1/2 কী করে বসলাম, r1 আর r2 প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার ব্যাসার্ধ 1:2 বলা আছে, সেখানে 1/2 বসলাম। এবারে v1/v2 এদিকে আছে স্কোয়ার, স্কোয়ারটা যদি তুলে দিই আমি তাহলে ওইদিকে কী বসবে, ওইদিকে রুট বসে যাবে। তাহলে 1/√2, এটা হলো 33-এরটা, ঠিক আছে। এবার 34